আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। ডিএক্সএন সিস্টেমে বর্তমান সিনিয়র স্টার ডায়মন্ড পজিশনে আছি এবং ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারের অনার। তো প্রিয় বিজনেস পার্টনার এবং আমার শুভাকাঙ্ক্ষী, যারা পরবর্তী টাইমে এই রেকর্ডটি দেখবেন ইউটিউব ফেসবুকে, সবার উদ্দেশ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই সবাই মনোযোগ সহকারে এটি দেখবেন এবং শুনবেন। যদি সম্ভব হয় এখান থেকে কিছু নোট করবেন। যদি আপনার হাতে কোনো কাজ কাম থাকে তাহলে কাজ কামটা রেখে আগামী 30 থেকে 40 মিনিট একটু ফ্রি হওয়ার চেষ্টা করেন, কারণ এখান থেকে হয়তো আপনার জীবনের মোড় চেঞ্জ হয়ে যেতে পারে। তো দেখেন, সরাসরি আমরা টপিকে চলে যাই। আজকে আমাদের যে টপিক, মৃত্যুর পরও ব্যাংকে টাকা পড়ে থাকে, কিন্তু কিন্তু এই যেটা কিন্তু, এই কিন্তুর ব্যাখ্যা আজকে আমরা করব। কিন্তুর ব্যাখ্যাটা কি সেটা আমাদের জানতে হবে। আপনি কি নিশ্চিত আপনি বেঁচে থাকতেই আপনার উপার্জন কাজে লাগাতে পারবেন? এখানে কেউ কিন্তু বলতে পারবে না, আমরা যারা যুক্ত আছি, যারাই আমরা এই ভিডিওটি দেখতেছি, যে আমরা কিন্তু কখনোই নিশ্চিত না যে আমি যে টাকা ইনকাম করতেছি আমি বেঁচে থাকাকালীন এই টাকা আমি উপভোগ করতে পারবো, কিংবা এই টাকা ব্যবহার করতে পারবো আমার শারীরিক সুস্থতার জন্য কাজে লাগবে। যদি তাই হতো তাহলে হসপিটালের বেডে মানুষ পড়ে থাকতো না, তার বাড়ি ঘরদোর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জায়গাটা জায়গায় থাকতো না। যার কারণে আমরা কিন্তু যেটি ইনকাম করি আমাদের নিজেদের কাজেও কিন্তু ওই টাকাটা লাগাতে পারি না। দেখেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা মনে করেন যে আপনার ইনকাম করেন, ইনকাম আপনি করেন, আপনি একটা ডিম সিদ্ধ খেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কাটায় দেন, অথচ আপনি ইনকাম করেন প্রতি মাসে লক্ষ টাকার উপরে, আপনি কিন্তু ওই টাকাটা ভাঙতে পারেন না, ওই টাকাটা খরচ করার সাহস আপনার নাই। আপনি যদি 1 মাস আপনার ফ্যামিলিতে টাকা না পাঠান তাহলে আপনাকে জবাবদিহিতা করা লাগে যে টাকাটা কি করেছেন, টাকাটা কাকে দিচ্ছেন। যদি বলেন যে আমি টাকাটা খেয়ে ফেলেছি, ওই সময় আপনার দেশের থেকে আপনার ফোনে কল, মানে ফোনে একটা সাউন্ড আসবে যে তুমি টাকাটা খেয়ে ফেলেছো, আমরা কিভাবে চলবো? তো প্রিয় ভাই ও বোন, দেখেন, আমাদের এটা একটা ফ্যামিলিতে 5 জন 7 জন 8 জন করে বেকার লোক থাকে, আর ইনকাম করার লোক থাকে মাত্র একজন। যে ইনকাম করে সে কিন্তু খাতি পারে না, যারা ইনকাম করে না তারাই কিন্তু ভোগ করে। এটি হচ্ছে বাস্তব। তো দেখেন, আপনি ইনকাম করার একটা মেশিন, আপনি যদি একটা মেশিন চালান, ধরেন আপনার স্যালো মেশিন, যেটা কিনা আপনার খেতে পানি দেয়, ওই স্যালো মেশিন চালানোর জন্য কিন্তু আপনার মোবিল প্রয়োজন হয়, তেল প্রয়োজন হয়। যদি তেল মোবিল ঠিক মতো না দিতে পারেন ওইটা কিন্তু আপনার চলবে না। তার মানে ওই মেশিনের পিছনে কিন্তু একটা খরচ আছে। কিন্তু আপনি নামক যে ব্যক্তিরা ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্থ সবল আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আপনি ইনকাম করতেছেন টাকার মেশিন, অথচ আপনার নিজের পিছনে আপনি নিজে খরচ করতেছেন না, শুধু আপনি টাকা ছাপাই যাচ্ছেন, টাকা দিয়েই যাচ্ছেন, কিন্তু নিজের পিছনে খরচ করছেন। এক সময় আপনি অচল হয়ে পড়বেন, ওই সময় কিন্তু আপনার কোনো মূল্য থাকবে না। জীবন কতটা অনিশ্চিত, দেখেন এখানে একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি জীবন কতটা অনিশ্চিত। এক ব্যক্তি ধনী, এক ধনী ব্যক্তি মারা গেলেন, অনেক টাকার মালিক। তার স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে স্বামীর ড্রাইভারকে বিয়ে করলো। তার মানে একটা ব্যক্তি, সে অনেক টাকার মালিক, সে অনেক পরিশ্রম করে, অনেক মেধা খাটায়, সারা দিন মনে করেন যে কাজ কাম করে টাকা উপার্জন করার জন্য। টাকা উপার্জন করে কি করে? সে ব্যাংক ব্যালেন্স করতেছে। ব্যাংক ব্যালেন্স করতেছে কি কারণে? তার ফ্যামিলির লোকজন ভালো থাকে। কিন্তু ওই টাকার মেশিনটা কিন্তু একদিন অচল হয়ে গেল, হুট করে স্ট্রোক করে সে ব্যক্তিরা মারা গেল। মারা যাওয়ার পরে কি হলো? তার স্ত্রী দেখলো তার অ্যাকাউন্টে 200 কোটি টাকা আসছে, 200 কোটি টাকার মালিক হয়ে গেল সাথে সাথে। এখন দেখেন, তার স্ত্রী তো আর অসুস্থ না, তার স্ত্রী তো খেয়ে পরে আরাম আয়েশ করে ভালোই আছে, সুস্থ আছে, কারণ সে তো আর পরিশ্রম করেনি। পরিশ্রম যে ব্যক্তি করেছে সে ব্যক্তি কিন্তু খরচ করেনি, সে শুধু ইনকামই করেছে। আর তার স্ত্রী মনে করেন 200 কোটি টাকার মালিক হওয়ার পরে সে দেখলো যে আমার স্বামী তো নাই, কিন্তু আমার তো স্বামী দরকার। সে কি করলো? তারই রেখে দেওয়া যে ড্রাইভার আছে, সেই ড্রাইভারকে পুষতো খুব সুন্দর করে, আদর যত্ন করে। সেই ড্রাইভারকে সে ওয়াইফ বিয়ে করে নিল যে আমার তো স্বামী দরকার, আমার তো টাকা দরকার না, তাহলে আমি ড্রাইভারকে বিয়ে করি, কারণ ড্রাইভারের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক, ড্রাইভার আমাকে চেনে জানে বোঝে। ড্রাইভারকে আমি বিয়ে করি কারণ ড্রাইভার আমাকে দেখভাল করতে পারবে। ড্রাইভার ভাবলো এতদিন আমি ওনার জন্য কাজ করেছি, এখন দেখি উনি আমার জন্য কাজ করে গেছেন। ড্রাইভার সাধারণত চিন্তা করতো যে আমি আমার যে মালিক আছে সে মালিকের জন্য কাজ করতেছি, মালিকের জন্য বাজার করতেছি, মালিকের জন্য আমি গাড়ি চালাচ্ছি, মালিকের অফিসে নিয়ে যাচ্ছি, সবকিছু আমি আমার মালিকের জন্য করতেছি। কিন্তু যেদিন উনি মারা গেল আর ওনার ওয়াইফ যে সময় ওই ড্রাইভারকে বিয়ে করে নিলে, সে সময় ড্রাইভার চিন্তা করলো যে না, আমি তো এতদিন ভুল করেছি, আমি আমার মালিকের জন্য কাজ করিনি, আমার মালিকই বরঞ্চ আমার জন্য কাজ করেছে, আমি তাকে দেখভাল করেছি। বিষয়টা কিরাম হলো বলুন তো?
যে প্রিয় ভাই বোন দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো কার জন্য করতেছেন? আসলে আপনার জন্য নাকি আপনার ফ্যামিলির জন্য? আপনি আপনার শরীরের পিছনে কত টাকা ইনভেস্ট করেন, এটা কিন্তু বোঝার বিষয়, শেখার বিষয়। আমরা সামনের দিকে আগাই। দেখেন আমরা কাদের জন্য আয় করছি, খুব মারাত্মক একটা জিনিস, আমরা কাদের জন্য আয় করছি। মোবাইলের 70% ফিচার ব্যবহার হয় না। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা যুক্ত আছি, মোবাইলের ভিতরে গুগল ড্রাইভ নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার কয়জন ব্যক্তি আপনারা ওপেন করেন? গুগল ম্যাপ নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার কয়জন ব্যক্তি আপনারা ওপেন করেন? মোবাইলের ভিতরে আপনার কিউআর কোড স্ক্যানার বলে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা কয়জন ব্যক্তি আপনারা ইউজ করেন? 70% ফিচার আপনারা ইউজ করেন না। সাধারণ মানুষ মোবাইল ব্যবহার করে কি কারণে? মোবাইল ছবি তোলার জন্য, গ্যালারি ওপেন করে, টিকটক ওপেন করে, ফেসবুক ওপেন করে, ইউটিউব ওপেন করে। মোবাইলে প্রয়োজন বিশেষ খুব কম সংখ্যক লোক মোবাইলে ক্যালকুলেটর ইউজ করে, যারা একটু ব্যবসা বাণিজ্যের ভিতরে আছে তারাই কিন্তু মোবাইলে ক্যালকুলেটর ইউজ করে, তাছাড়া সেটাও ইউজ করে না। তাহলে আপনি এত টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে আপনি মোবাইল কিনতেছেন ভাই, কিসের জন্য? শুধু একটা ক্যামেরা ব্যবহার করার জন্য? হোয়াটসঅ্যাপ ইউজ করার জন্য? বিকাশ নগদ রকেট ইউজ করার জন্য? কিসের জন্য আপনি মোবাইল কিনতেছেন আপনি নিজেও জানেন না। যার কারণে মোবাইলের অধিকাংশ ফিউচার কিন্তু ব্যবহার হয় না, অব্যবহৃত থেকে যায়। আবার আমরা খুঁজি যে আমাদের মোবাইলে র্যাম বেশি হওয়া লাগবে, তারপরে কি বলে মেমোরি বেশি হওয়া লাগবে, এসব কিন্তু আমরা সবসময় খুঁজি, কিন্তু আসলে ব্যবহারই করি না আমরা ওগুলো। দেখেন, গাড়ির 70% গতি দরকার হয় না। একটা গাড়িতেই সাধারণ আপনার স্পিড যেটা থাকে লিমিট, ওটা মনে করেন আপনার 240, 250, এমনকি 300, 350 আপনার স্পিড দেওয়া থাকে। অথচ 70% গতি দরকার হয় না, কারণ 120-এর উপরে গাড়ি চালায় না কেউ। 120 খুব কম চলে আমাদের বাংলাদেশে, যদি আপনি দেখেন আমরা 70, 80, 90 সর্বোচ্চ আপনার 100 স্পিড গাড়ি চালাই। তাহলে বাকি স্পিড গুলো কি কারণে দরকার ছিল? কোনো দরকারই ছিল না, কিন্তু দিয়ে রেখেছে। মানুষ কয় আমার গাড়িতে আছে 300 স্পিড গাড়ি আমার, কিন্তু দরকারই হয় না ওগুলো। বাড়ির 70% অংশ খালি থাকে। প্রিয় ভাই বোন দেখেন তো, আপনার নিজের যে বাড়ি আছে, এই বাড়ির ভিতরে মানে পুরো চার কোণে যে বাড়ি আছে, এই বাড়ির ভিতরে আপনি কতটুকু জায়গা ইউজ করেন? আপনি কতটুকু জায়গা ইউজ করেন আর আপনার ফ্যামিলির লোক কতটুকু জায়গা ইউজ করে, একটু চিন্তা করে দেখেন। বাড়ি তো একটা বিশাল বানাচ্ছেন, কিন্তু আপনার জন্য কতটুকু জায়গা দরকার হয়? আপনি সর্বোচ্চ, আপনি যে খাটে ঘুমান ওই খাটের থেকে উঠে আপনি ওয়াশরুমে যান, ড্রয়িং রুমে বসেন, আপনার একটা সোফা আছে, নির্দিষ্ট সোফায় বসেন, ওখানে বসে আপনি হয়তো পেপার পত্রিকা পড়েন, নাই টেলিভিশন দেখেন, এরপরে আবার আপনি বাড়ি থেকে বের হয়ে চলে যান। তার মানে সারাদিনের ভিতরে যদি বলা হয় এরকম, আপনার ধরেন যদি আপনি গড়ে আপনি সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনি বাড়ি থাকেন, মানে 12 ঘন্টা বাড়ি থাকেন। এর বেশি কিন্তু আপনি বাড়ি থাকেন না। 12 ঘন্টা সাধারণ মানুষ থাকতে পারে না, এর ভিতরে আবার বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়। তার মানে আপনার বাড়ির বেশিরভাগ অংশ কিন্তু আপনার পরিবারের লোক ব্যবহার করতেছে। পোশাক 70% পরা হয় না। দেখেন আপনার আলমারিতে দেখেন অসংখ্য পোশাক আপনার পড়ে আছে। এমনও পোশাক আছে যে আগামী 1 বছর আপনি ওই পোশাকে হাতই দেননি। তাহলে আপনি কেন কিনেছেন? সম্পদের 70% থেকে যায় অন্যদের জন্য। দেখেন আমরা যে সম্পদ মানে অর্জন করি, এই যে টাকা টাকা করে আমরা যেগুলো করতেছি, আমরা এই যে সম্পদ করতেছি, সম্পদ কি হচ্ছে? আমরা কি ব্যবহার করতে পারতেছি? ব্যবহার করতে পারছি না। 70% কিন্তু অন্যের জন্য আমরা করতেছি, আমরা কিন্তু আমাদের নিজেদের জন্য করতেছি না। তাহলে আপনি আপনার নিজের জন্য কি করবেন? কিভাবে আপনি আপনার নিজের জন্য চাইবেন? দেখেন, অর্থ না, চাই সুস্থতা ও সময়। এই অর্থ না, আমরা অর্থ চাই না, আমরা চাই সুস্থতা ও সময়। আপনি যদি সুস্থতা ও সময় চান, অর্থ আপনার অটোমেটিক আসবে। কিন্তু যদি আপনি সুস্থতা ও সময় না চান, আপনি অর্থ আসবে কিন্তু আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। মানে আপনি যা ইনকাম করবেন সব অপরের জন্য করতে যাবেন, নিজের জন্য কিছু করতে পারবেন না। আমাদের দরকার কি? সুস্থ শরীর, মানসিক শান্তি, সময় ও স্বাধীনতা, পরিবারের পরিবার ও ভালোবাসা। এই কটা জিনিস হলে আমার মনে হয় একটা মানুষের আর কিছু প্রয়োজন হয় না। কিন্তু আমরা সাধারণত দেখেন টাকা 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 করে আমরা পাগল হয়ে আছি, টাকা উপার্জন করতে হবে, টাকা উপার্জন করতে হবে। কার জন্য? পরিবারের জন্য ভাই, আমার জন্য না। কিন্তু আমার জন্য কি দরকার? আমার জন্য দরকার সুস্থ শরীর, মানসিক শান্তি, সময় ও স্বাধীনতা, পরিবার ও ভালোবাসা, এই করে আমার জন্য দরকার। কিন্তু আমরা সেটা করতে পারছি না, কারণ আমরা হচ্ছে একঘেয়েমি হয়ে গেছি। সকাল 8টা to 5টা চাকরি, পরের দাসত্ব শিখে গেছি আমরা। যার কারণে আমাদের কি নাই? আমাদের শারীরিক সুস্থতাও নাই, আমাদের মানসিক শান্তিও নাই, আমাদের সময় ও স্বাধীনতাও নাই, আমাদের পরিবার ও ভালোবাসাও আমাদের জন্য নাই। আমরা শুধু একটা রোবট হয়ে গেছি টাকা ইনকাম করার। জীবন বদলাতে হলে চিন্তা বদলান। আপনার জীবন যদি আপনি বদলাতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম চিন্তা বদলাতে হবে। কি করতে হবে? নিয়মিত হেলথ চেক আপ করতে হবে। আপনার শারীরিক যে সুস্থতা আছে কিনা এটা আপনার চেক আপ করতে হবে। প্রিয় ভাই ও বোন, আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন, বলেন তো কয়জন বলতে পারবেন যে আপনি বছরে একবার অথবা 5 বছরে একবার আপনার শরীরটাকে আপনি চেক আপ করেন? করেন না। কারণ
আপনার প্রয়োজন হয় না, আপনি চিন্তা করেন এই টাকাটা মানে আমার অযথা খরচ আছে না ভাই, আপনি যে টাকা ইনকাম করা মেশিন, আপনার এই শরীরটাকে অবশ্যই চেক আপ দিতে হবে, আপনার শরীরটাকে ভালো রাখতে হবে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। মানসিক চাপ কমানো, আপনি চাইলেও কিন্তু মানসিক চাপ কমাতে পারছেন না, কারণ আপনি পরের দাসত্ব করতেছেন, আপনি একজন চাকরি করতেছেন, আপনি একজন ব্যবসায়ী করতেছেন, ব্যবসায়ী, আপনি কিন্তু পরের দাসত্ব করতেছেন, সেখানে কিন্তু আপনি মানসিক চাপ কমাতে পারছেন না। আপনার প্রচুর আকার মানসিক চাপে থাকা লাগে, যার কারণে আপনি ব্রেন স্ট্রোক করতেছেন, আপনি হার্ট অ্যাটাক করতেছেন, আপনার প্যারালাইসিসের মতো সমস্যা আপনার দেখা যাচ্ছে, আপনার ডায়াবেটিস হয়ে যাচ্ছে শুধু মানসিক চাপের কারণে। পরিবারের সময় দেওয়া, আপনি কিন্তু টাকা ইনকাম করার জন্য পরিবারকে আর সময় দিতে পারছেন না, যার কারণে কিন্তু আপনার মানসিক চাপটা আরো বেড়ে যাচ্ছে। প্রকৃতির সাথে যুক্ত থাকা, আপনি চাইলেও কিন্তু প্রকৃতির সাথে যুক্ত থাকতে পারছেন না, কারণ আপনি চাচ্ছেন না গ্রামে, দেখতেছেন না সবুজ ঘাস, দেখতেছেন না সবুজ দৃশ্য, আপনি পাচ্ছেন না পুকুরে ঝাঁপায় গোসল করতে, আপনি কিন্তু মানে প্রকৃতির সাথে আপনি যুক্ত থাকতে পারছেন না। আপনি রোবট হয়ে গেছেন, সকালবেলায় উঠছেন, অফিসে যাচ্ছেন, আবার অফিস থেকে বাসায় আসছেন। প্যাসিভ ইনকামের উৎস তৈরি, আমাদের প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে হবে, তা না হলে আমাদের জীবনটা অচল, কোন সময় আপনি এই পরের দাসত্ব আপনাকে ছেড়ে দিতে হবে আপনি নিজেও জানেন না। এই জন্য আমাদের প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে হবে। তাহলে কি, আমাদের চিন্তা বদলাতে হবে প্রথমে। আমাদের যদি চিন্তা বদলায় যায়, আমাদের চিন্তাধারা বদলায় গেলে আমাদের ইনকামের রাস্তাও বদলা যাবে, আমাদের লাইফটাও সুন্দর থাকবে। ডিএক্সএন একটি স্বাস্থ্যকর ও স্বাধীন জীবনের পথে। যদি আপনি ডিএক্সএন এর সাথে যুক্ত হন, তাহলে এখান থেকে কি পাচ্ছেন, আপনি স্বাস্থ্যকর কিছু পণ্য পাবেন, যেটি কিনা আপনি শারীরিক সুস্থতা দিতে পারবেন, আপনি স্বাধীন জীবন জীবন গড়তে পারবেন, স্বাধীন ইনকাম পাবেন এখান থেকে। স্বাস্থ্যসেবা ও সুস্থতার পণ্য, বিশ্বব্যাপী বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট, যেখানে সারা ওয়ার্ল্ডে আপনি ডিএক্সএন থেকে ভালো হাই কোয়ালিটি লো প্রাইসি প্রোডাক্ট পাবেন। নিজে ব্যবহার করুন, অন্যকে সাহায্য করুন। ডিএক্সএন এর প্রোডাক্ট নিজে সর্বপ্রথম ব্যবহার করতে হবে, এবং আমার আশেপাশে যারা আরো 10 জন আছে তাদেরকে ব্যবহার করার জন্য উৎসাহ জাগাতে হবে, যে ভাই আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করে সুস্থ আছি, তুমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করো। এবং দেখেন, ঘরে বসে আয়ের সুযোগ, আপনি নিজে তৈরি করে নিয়েছেন, নিজের প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে ঘরে বসে আয়ের সুযোগ, আপনি আরো 10 জনকে ঘরে বসে আয়ের সুযোগ দেন, যে ভাই দেখেন আমি আগে চাকরি করতাম, চাকরির পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেস করি, এখন মাঝে মাঝে যদি আমি মন চাই 2-5 দিন আমি চাকরি থেকে ছুটি নিই, ছুটি নিয়ে কি করি, আমি আমার পরিবার পরিজনকে সময় দিই, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তাতে কি হয়, আমার স্যালারি কিন্তু কম আসে, স্যালারি কেটে নেয়, কিন্তু স্যালারি কেটে নিলেও আমার কোনো সমস্যা না, কারণ আমার ঘরে বসে ইনকামের একটা সুযোগ আছে, আমি আমার পরিবার পরিজন নিয়ে বেড়াতে যাই, ঘুরে বেড়াই, তারপরেও কিন্তু আমার কিন্তু ইনকাম থাকে। তো চাইলে প্রিয় ভাই ও বোন, আপনিও আমার সাথে যুক্ত হতে পারেন। আমি এক সময় এই চাকরি আর করব না, যে সময় দেখবো এই চাকরির থেকে ডবল ইনকাম আমার ডিএকশন থেকে আসছে। তো চাইলে কিন্তু আপনিও পারেন। এখন বর্তমান আপনি চাকরি করতেছেন, এই চাকরির পাশাপাশি আপনি ডিএকশনটাকে নিয়ে নেন, কারণ আপনার দরকার কি, শারীরিক স্বাস্থ্যতা, এই শারীরিক সুস্থতা আপনার দরকার। আপনি যদি শারীরিক সুস্থতা নিতে পারেন, অটোমেটিক ঘরে বসে ইনকাম করার সুযোগ আপনি পেয়ে যাবেন। আপনি পেয়ে যাবেন কিন্তু সময়ের স্বাধীনতা, ইচ্ছা স্বাধীন মতো আপনি ঘুরতে পারবেন, ইচ্ছা স্বাধীন মতো চলতে পারবেন। সময় আপনার হাতে বাঁধা থাকবে, আপনি সময়ের হাতে বাঁধা থাকবেন না। কিন্তু আপনি যদি পরের দাসত্বই করে যান শুধু, চাকরি করে যান শুধু, তাহলে কি হবে, আপনি সময়ের কাছে বাধা। কিন্তু যদি ডিএক্সএন বিজনেস করেন, ঘরে বসে ইনকাম করবেন, নিজে শারীরিকভাবে সুস্থ থাকবেন, মানসিকভাবে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন, এবং সময় আপনার কাছে বাধা থাকবে, আপনি টাইম সেট করবেন যে আপনি কোন জায়গায় যাবেন, টাইম আপনাকে কখনো সেট করবে না। এই জন্য বলতেছি আমরা আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে হবে। বয়স ও শিক্ষার বাধা নয়, আপনি যে কোনো বয়সের লোক, যে কোনো শ্রেণীর লোক, সে হোক শিক্ষিত হোক মূর্খ, সমস্যা নাই, চাইলেই কিন্তু করতে পারে। কারণ একজন শিক্ষিত মানুষও সাবান ব্যবহার করে, একজন মূর্খ মানুষও সাবান ব্যবহার করে, একজন অন্ধ মানুষও টুথপেস্ট ব্যবহার করে, একজন চোখ দিয়ে যে দেখে সেও কিন্তু টুথপেস্ট ব্যবহার করে। তার মানে ডিএক্সএন বিজনেস সকলের জন্য, সকলে ডিএক্সএন বিজনেস করতে পারে, শুধু যদি আমরা আমাদের চিন্তাধারা একটু পরিবর্তন করি। বিশ্বব্যাপী নেটওয়ার্ক ও ভ্রমণের সুযোগ, দেখেন, আপনি যদি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে কিছু কিছু বাধা আপনার থাকবে। সেটা হচ্ছে কি, আপনি যদি সরকারি চাকরি করেন, তাহলে কিন্তু আপনার কাছে সরকারের কাছে আপনার পাসপোর্টটা জমা দিয়ে রাখা লাগবে। আপনি চাইলেই কিন্তু ইচ্ছা মতো বিভিন্ন দেশে আপনি ঘুরতে যেতে পারবেন না, কারণ আপনার সরকারি পাসপোর্ট, যার কারণে কিন্তু আপনি বিশ্ব বিশ্ব ঘোরার সুযোগ আপনার থাকছে না। কিন্তু ডিএক্সএন বিজনেস করলে কি হচ্ছে, আপনি যদি ডিএক্সএন বিজনেস করেন, বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করেন, আপনি সারা ওয়ার্ল্ড ঘুরতে পারবেন এই ডিএক্সএন এর মাধ্যমে। তাহলে কেন ভাই ডিএক্সএন এর বিজনেস করবো না আমরা, কেন ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবো না আমরা। স্বাস্থ্য, আয়, সময়, এই তিনটে জিনিস ডিএক্সএন এ পাওয়া যায়। এখানে স্বাস্থ্য পাওয়া যাচ্ছে, এখান থেকে ইনকাম পাওয়া যাচ্ছে, এখান থেকে পর্যাপ্ত মানে সময় আছে, যেটা একটু আগে বললাম, যে সময়কে আমরা বেঁধে রাখবো, সময় আমাদেরকে বেঁধে রাখবে না। প্রতিদিনের ব্যবহারের পণ্য, নেটওয়ার্কিং ও লিডারশিপের উন্নয়ন, লাইফ টাইম ইনকাম, পেনশন ছাড়া রিটায়ারমেন্ট, পেনশন ছাড়া রিটায়ারমেন্ট, এই কথার ব্যাখ্যা দিচ্ছি দেখেন, সুখী, সুস্থ ও সার্থক জীবন। দেখেন, পেনশন ছাড়াই রিটায়ারমেন্ট, আপনি প্রত্যেকটা জায়গায় চাকরি করতে যাবেন, ওখানে আপনার পেনশন থাকবে,
কিন্তু ওখানে পেনশন থাকবে, যে রিটায়ার্ড দেবে, ওই রিটায়ার্ড আপনার কোনো কাজে লাগবে না, পেনশন আপনার কোনো কাজে লাগবে না। কিন্তু ডিএক্সএন এ পেনশন নাই, ডিএক্সএন আজীবন চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনি রিটায়ারমেন্ট হয়ে যাবেন কিন্তু আপনার ইনকাম চলতে থাকবে, এখান থেকে আপনার কোনো পেনশন আসবে না, এখানে লাইফ টাইম ইনকাম আসবে। আর বরঞ্চ ইনকাম বাড়বে। পেনশনের টাকা কিন্তু কমে বাড়ে না, কিন্তু ডিএক্সএন এর টাকা বাড়ে, কমে না। এই জন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে পেনশন ছাড়াই কিন্তু আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। ডিএক্সএন পরিবর্তন এনেছে তাদের জীবন। অসংখ্য মানুষ, যেমন ধরেন আপনার নাম উল্লেখ করলাম একজন জনি, যেটি কিনা আমাদের জনি ভাই মারা গেছে। সে আগে চাকরি করতো, এখন সে ডিএক্সএন করতে করতে সে মারা গেছে। তার সন্তান কিন্তু ইনকাম এখান থেকে পাচ্ছে, যেটা কিনা আমরা তার বাস্তব প্রমাণ। রিমা নামে একজন মহিলা গৃহিণী, উনি ডিএক্সএন এর মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আসছে। আমি তাকে পরিচয় দিচ্ছি না এখানে, যেহেতু আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। তো এরকম অসংখ্য মানুষ কিন্তু ডিএক্সএন বিজনেস করে, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে অর্থনৈতিকভাবে স্বাধীনতা পাচ্ছে, সময়ের স্বাধীনতা পাচ্ছে, পেরেশানি কমাতে পারছে। হাই প্রেশারের সমস্যা চলে যাচ্ছে তার, কারণ পেরেশানি কমে গেলে হাই প্রেশারের সমস্যা চলে যায়। কারণ তার কাছে এমন একটা টাকার রাস্তা সে পাইছে, এমন একটা খনি সে পেয়েছে, যেখান থেকে সারা জীবন টাকা তুললেও মনে করেন যে তার টাকা কখনো ফুরোবে না, এমন জায়গা সে পেয়ে গেছে, যার কারণে তার কিন্তু আর টেনশন নাই। কিন্তু যদি আপনি এমন কোনো জায়গা পান যেখান থেকে টাকা উঠতে উঠতে আপনার টার্গেট থাকে যে আগামী 20 বছর পরে এখান থেকে আর টাকা আমার উঠবে না, ওই সময় কিন্তু টেনশন থাকবে, এই জায়গাতে টাকা উঠানো বন্ধ হয়ে গেলে পরবর্তী টাইমে আমি কি করব। আপনি কিন্তু ওই 20 বছর আগে থেকে আপনি পরিকল্পনা করবেন যে 20 বছর পরে যে কি করব। আর যদি আপনি জানেন যে আমার জীবনে কোনো টাকাই ফুরোবে না এখান থেকে, তাহলে আপনার পরিকল্পনা করা লাগবে না, আপনার এক্সট্রা চাপ নেওয়া লাগবে না, আপনি কিন্তু আরামসে ওখান থেকে চলতে পারবেন। আপনি কি আর অপেক্ষা করবেন? আপনি কি আর অপেক্ষা করবেন আপনার পরিবারের জন্য, আপনার স্বাস্থ্য ও স্বাধীনতার জন্য, আপনার জীবনকে অর্থকে অর্থবহ করতে? অর্থবহ করতে বুঝলাম না, এটা মানেটা কি আমি নিজেও বুঝতে পারছি না কি আসলে। তো যাই হোক, আমরা আর অপেক্ষা করব না, আমরা কাজ করব। কাজ করলে এখান থেকে ইনশাল্লাহ আমাদের কাজ হবে, কাজ না করলে কাজ হবে না। জীবন একটা, জীবন একটাই, বাঁচুন পূর্ণভাবে। আমাদের জীবনে কিন্তু একটাই মাত্র জীবন, হয়তো 60 বছর 70 বছর, হয়তো 100 বছর আমরা বাঁচবো, কিন্তু পূর্ণভাবে বাঁচবো আমরা ওই টানা হাসরা করে চলতেছে চলবে না ধাক্কা দিয়ে, এভাবে আমরা বাঁচবো না। তাহলে আসুন আমরা কি করবো, এই জন্য আমাদের করতে হবে ডিএক্সএন। ডিএক্সএন করলে আপনি এখান থেকে ডিএক্সএন লাইভ হেলথ, লাইভ ওয়েলথ সবসময় পাবেন আপনি এখান থেকে। ভালো স্বাস্থ্য, ভালো অর্থ এবং সময়ের স্বাধীনতা। আমাদের প্রোগ্রামটা কিন্তু আজকে এখানে শর্ট ছিল। আচ্ছা, শর্ট থাকার পরে আমরা যে কাজটা করব, স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। স্ক্রিনটা বন্ধ করে দিয়ে আমি আজকে আপনাদের কাছে ছোট্ট একটা গল্প বলবো। এবং গল্প না, এটা বাস্তবে আমাদের রূপান্তরিত করতে হবে, কারণ যেহেতু আমাদের এখানে পার্টিসিপেন্ট কম, সেক্ষেত্রে আমি আজকে কথাগুলো বলবো। কারণ এখানে যতজন ব্যক্তি যুক্ত আছেন, আপনার বেশিরভাগ লোক মনে করেন যে সব সরাসরি আমার স্পন্সরে, স্পন্সর বলছে আমার টিমের। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলবো, মাহবুব ভাই ছাড়া কিন্তু সবাই আমার টিমের আছে এখানে। তো দেখেন, আমরা অনেকে যে কাজটা করি সেটা হচ্ছে যে বিক্রয় করতে ভয় পাই। বিক্রয় করতে ভয় পাই, তো বিক্রয় কিন্তু একটা শিল্প, এর আগেও আমি আপনাদেরকে জানাচ্ছি বিক্রয় একটা শিল্প। এখন আপনারা কি বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, এই জিনিসটা আমাদের শিখতে হবে, এই জিনিসটা আমাদের জানা নেই। যেমন ধরেন উদাহরণস্বরূপ, যদি এভাবে কাউকে বলা হয় যে বলছে যে ভাই আমি তো বিক্রি করতে পারছি না, আমার বিক্রি হচ্ছে না, তার মানে সে কিন্তু সেলার হচ্ছে না, সে কিন্তু সেলসম্যান হতে পারছে না। সেলসম্যান ওই ব্যক্তি হবে যে ব্যক্তি অসাধ্যকে সাধ্য করে, সেই ব্যক্তি হবে মূলত সেলসম্যান। যেমন হচ্ছে এরকম যে একজন ব্যক্তিকে বলা হলো যে আপনি ফ্রিজ বিক্রি করবেন, আপনি ফ্রিজ বিক্রি করবেন। তো সে সময় সে বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি ফ্রিজ বিক্রি করার জন্য রাজি আছি। তো বলা হলো যে ঠিক আছে, আপনি ফ্রিজ বিক্রি করবেন ওই দেশে যে দেশে বরফ পড়ে, প্রচুর আকারে বরফ আছে। যেমন ধরেন উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি এরকম বলা হয় যে নেপালে, নেপালে মনে করেন যে আপনার প্রচুর বরফ পড়ে, ওখানে 12 মাস বরফ আছে এবং সবসময় 10 ডিগ্রির নিচে আপনার তাপমাত্রা থাকে। তাহলে আপনাকে যদি বলা হয়, একটা ফ্রিজ কোম্পানিতে চাকরি দিলাম যে আপনি নেপালে যান, নেপালে যে ওই দেশে আপনি ফ্রিজ বিক্রি করবেন। আপনি যদি মনে করেন যে ভালো দক্ষ যদি মার্কেটার হন, তাহলে বলবেন ওকে ঠিক আছে আমি কাজটা নেবো, আমি ট্রাই করে দেখবো। আর যদি মার্কেটার না হন, তাহলে আপনি বলবেন ভাই আপনি কি আমার পাগল পাইছেন নাকি আমার বলদ পাইছেন, যে আপনি নেপালে যেখানে মনে করেন যে বরফ সবসময় -10 ডিগ্রি থাকে, সেখানে আপনি আমার ফ্রিজ বিক্রি করতে যাচ্ছেন, সেখানে আমাকে পাঠাচ্ছেন। আমার দ্বারা সম্ভব না, আপনি কিন্তু চাকরি ছেড়ে চলে আসবেন। আর বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নেপালের মতো জায়গায় যে মার্কেট তৈরি করে আসবে, কারণ ওখানে কিন্তু কোনো ব্যক্তি যায় না মার্কেট তৈরি করতে, ওখানে একচাটিয়া মার্কেট করতে পারবেন আপনি, একচাটিয়া মার্কেট করতে পারবেন। কারণ প্রত্যেকটা মানুষ, আপনি যে ধারণা করতেছেন যে বরফের দেশে কি করে আপনার ফ্রিজ বিক্রি করা সম্ভব, প্রত্যেকটা মানুষের ধ্যান ধারণা এটি যে বরফের দেশে কি করে আপনার ফ্রিজ বিক্রি করা সম্ভব। কিন্তু হ্যাঁ ভাই, আসলে
মানে বাস্তব এবং সত্য কথা এটাই যে বরফের দেশে ফ্রিজ বিক্রি করা কিন্তু খুবই সহজ। এখানে আমাদের কাজটা করতে হবে কি, আমাদের কাজটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট এটা নিতে হবে। এবং আমরা যাদের কাছে যাচ্ছি, নেপালে মনে করেন যে গোষ্ঠীর কাছে যাচ্ছি, ওই গোষ্ঠীকে আমাদেরকে বোঝাতে হবে যে ফ্রিজ তাদের কেন প্রয়োজন। একটা ব্যক্তিকে আপনি কিভাবে বুঝবেন যে ফ্রিজ তাকে কেন প্রয়োজন? ধরেন নেপালে এক পরিবারের কাছে আপনি গেছেন, সে পরিবারের কাছে যে যে বলেন যে ভাই, আমি তো একটা ফ্রিজ কোম্পানি থেকে আসছি, তো আপনাদের দেশে তো দেখলাম তো কেউ ফ্রিজ ব্যবহার করে না, তো আপনি কি আমাদের ফ্রিজটা কিনবেন? ওই ব্যক্তি অবশ্যই ওই সময় আপনাকে উত্তরে বলবে না। না মানে এটা না যে সে নেবে না, না মানে এটাই যে সে চিন্তা ভাবনা করে রাখবে যে ফ্রিজ নেবে কিনা। কিন্তু তার চিন্তা ভাবনাটা আপনাকে তৈরি করে দিতে হবে। তাকে আপনি বলেন যে ভাই দেখেন, আমি আপনাদের দেশে ফ্রিজ বিক্রি করার জন্য এই জন্য আসছি যে আমি দেখলাম যে প্রত্যেকটা দেশে মানুষ কিন্তু সুস্থ থাকে অসুস্থ থাকে। আপনাদের বাসায় যদি একটা বাচ্চা থাকে, সে বাচ্চাকে যদি দুধ খাওয়াতে হয়, তাহলে বারবার ওই বরফ জমানো দুধ আপনাদের আগুনের তাপে গলায় তারপর কিন্তু বাচ্চাকে খাওয়ানো লাগে, এটা কিন্তু অস্বাস্থ্যকর। এটা কিন্তু কখনোই বাচ্চার জন্য স্বাস্থ্যকর না। এবং আপনাদের যদি কারো অসুস্থ হয়, যদি আপনারা কোনো সিরাপ জাতীয় ওষুধ খেতে চান, তাহলে কিন্তু আপনারা খেতে পারেন না, কারণ ওটা বরফে জমে যায়। আপনারা যদি কোনো খাবার খাতে হয়, ওই খাবারটা আপনারা বারবার জ্বালায় খাচ্ছেন, কারণ ওই খাবারটা জমে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? আপনি আমাদের ফ্রিজ নেন। কারণ ফ্রিজের ভিতরে আপনার একটা মানে লিমিট থাকে একটা তাপমাত্রার, যাতে কিনা আপনার খাবারটা গরমও হবে না এবং খাবারটা আপনার ঠান্ডাও হবে না, মানে বরফ জমেও যাবে না। তাহলে কিন্তু নির্দিষ্ট একটা তাপমাত্রার ভিতরে ফ্রিজে আপনি খাবারটা রাখতে পারছেন। আপনার -10 না -20 ডিগ্রি যদি তাপমাত্রা পড়ে, তাহলেও কিন্তু আপনি ফ্রিজের ভিতরে খাবারটা রেখে দিতে পারছেন, আপনার খাবার কিন্তু কখনোই জমবে না। এই জিনিসটা যদি আপনি কোনো কাস্টমারকে বোঝাতে পারেন নেপালে যে, তাহলে বলেন তো ওই ব্যক্তিটা আপনার ফ্রিজ কিনবে কি না? আমাকে একটু কমেন্টে জানান যে ফ্রিজটা কিনবে কি না, এবং ওই ব্যক্তির প্রয়োজন হবে কি না। জি, আমাকে কেউ কমেন্টে জানাবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে মাহবুব ভাই? জি জি, লিডার কথা ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা। অনেক সুন্দর তো টপিক নিয়ে দেখেন, কথা বলছেন তো। আচ্ছা না, আমার একটু মাশাল্লাহ। কমেন্ট করে আমার সাথে সাড়া দেবেন, নাহলে আমি বুঝবো না যে আমি আসলে কথা বুঝতে না পারছেন না কিনা। না, অবশ্যই ঠিক আছে। তো দেখেন, তার মানে আমরা কাজটা করলাম কি, আমরা কি ওখানে ফ্রিজ বিক্রি করলাম? না। ফ্রিজ বিক্রি করবে কে? ফ্রিজ বিক্রি করবে ধরেন ওয়ালটন কোম্পানি যাচ্ছে নেপালে ফ্রিজ বিক্রি করার জন্য। আমি কে? আমি ব্যক্তিটা হলো সেলসম্যান। আমি সেলস করব, আমি ওখানে মার্কেট তৈরি করে দেবো। ফ্রিজ বিক্রি করবে ওয়ালটন কোম্পানি, আমি কিছু এখানে মার্কেট তৈরি করার জন্য, কারণ আমি একজন মার্কেটার। আমি একজন কি বলে সেলসম্যান, টপ সেলসম্যান। মনে করেন যে আমি সবকিছু বিক্রি করতে পারি, সবকিছু বিক্রি করার মতো ক্ষমতা আমার আছে, সেই মেধা আমাকে আল্লাহ দিয়েছে। আমি সেই মেধাটাকে শুধু কোনো কাজে খাটালাম। আর মাল বিক্রি করলে কিনা ওয়ালটন কোম্পানি। আমি কি করে আসলাম কিনা, আমি শুধু মানুষের মগজটা ধুলাই করে আসলাম, মানুষের মগজের ভিতরে দিয়ে আসলাম যে আপনাদের ফ্রিজ কেন প্রয়োজন। ওই নেপালের ওই ব্যক্তিগুলো কিন্তু জানতো না তাদের ফ্রিজটা কেন প্রয়োজন, যার কারণে তারা ফ্রিজ কেনার কখনো চিন্তাও তাদের মাথায় আননি। যখন জানতে পারলো যে হ্যাঁ, ফ্রিজের ভিতরে যদি আমরা তরল জাতীয় কোনো খাবার রাখি, তাহলে খাবারটা তো জমবে না, খাবারটা তো ভালো থাকবে, আমরা খাবারটা খেতে পারবো আরামসে, তাহলে কেন আমরা ফ্রিজ কিনবো? ওই সময় কিন্তু আপনার নেপালে সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হবে, যেটা কিনা যদি কোনো জায়গায় গরমেও ফ্রিজ বিক্রি না হয়, কিন্তু ওই বরফের দেশে আপনার সবচেয়ে ফ্রিজ বেশি বিক্রি হবে, এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনার ফ্রিজ কেনা শুরু করে দেবে। ফ্রিজ কোম্পানি কিন্তু হিউজ পরিমাণে ফ্রিজ সেল হচ্ছে। আমি যে সেলার, আমাকে কিন্তু কোম্পানি টপ র্যাঙ্কিং এ নিয়ে যেতে, যে না, এর মতো একটা সেলার আমার কোম্পানিতে দরকার, এ পারে সবকিছু করতে, যে বরফের দেশে ফ্রিজ বিক্রি করে দেখা গেছে। তার মানে কি, আমাদের শুধু ধ্যান ধারণা, আমাদের চিন্তা যদি আমরা পরিবর্তন করি, আমাদের চিন্তাটাকে শুধু একটু ঘুরে দেখেন যে মানুষের সমস্যাটা কোথায়। এখন দেখেন আমরা আসল কোথায় আসছি। এত সময় যে জিনিসটা বুঝলাম, এখন দেখেন আমরা যে জিনিসটা করব আমাদের ডিএকশন বিজনেসের ক্ষেত্রে, আমরা ডিএকশন বিজনেস ক্ষেত্রে যে ভুলগুলো করি, সেগুলো হচ্ছে আমরা সাধারণ মানুষের কাছে যাওয়ার সময় আমাদের নিজেদের ভিতরে চিন্তা থাকে যে আসলে ওই ব্যক্তিটা কি কফিটা নেবে, আসলে ওই ব্যক্তি কি কোকুজি নেবে, আসলে ওই ব্যক্তি কি স্পাইরুলার ট্যাবলেট নেবে, অনেক দাম, নেবে না, থাক আমি বলবো না। ভাই আপনি ভুল করেছেন, আপনি একজন সেলসম্যান, আপনি পারেন। আপনি যদি না পারেন, তাহলে আপনি সেলসম্যানের খাতায় কেন আপনি নাম লেখাইছেন? আপনি না পারলে আপনি পরে দাসত্ব করেন, চাকরি করেন, এটা আপনার জন্য সবচেয়ে বেটার। আপনি সেলসম্যানের খাতে কেন আপনার নাম লিখেছেন? এটা আপনার জন্য ভুল ছিল। তাহলে আপনার ভুল ছিল কি, আপনার ভুল ছিল আপনি সেলসম্যানের খাতায় নাম লেখাছেন, অথচ আপনি বলছেন আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা হবে না। ভাই, বিক্রি করতে জানলে মুরগির গু বিক্রি করা যায়। যেখানে বরফের দেশে ফ্রিজ বিক্রি করা যায়, সেখানে মুরগির গু বিক্রি করা কিন্তু অসাধ্য কিছু না। কিন্তু
আপনাকে জানতে হবে বিক্রি করা। তাহলে আমাদের কাজ করতে হবে কি? আমাদের কাজ হচ্ছে মানুষের যে প্রয়োজনীয়তা, এটা আমাদের বুঝতে হবে যে কার কি জিনিস প্রয়োজন, এবং মানুষ কেন আপনার কোকোজি খাবে, মানুষ কেন আপনার স্পাইরুনা খাবে, মানুষ কেন আপনার মাশরুম পাউডার খাবে, মানুষ কেন আপনার মরিচ জুস খাবে। এই কেনটা শুধু খুঁজে বের করেন। যে ব্যক্তির গ্যাস্ট্রিকের সমস্যা, সেই ব্যক্তির কাছে আপনি নিয়ে যান ব্ল্যাক কফি, সেই ব্যক্তির কাছে নিয়ে যান আপনি মরিঞ্জি জুস। এর গুণাগুণটা শুধু তাকে বলেন যে প্রিয় ভাই বোন, দেখেন আপনি তো গ্যাস্ট্রিকের সমস্যা ভুগতেছেন দীর্ঘদিন ধরে, আমার কাছে একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে, এটা একটা খাবার, এই খাবার খাওয়ার মাধ্যমে আপনি গ্যাস্ট্রিক থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে পারেন। তাহলে আপনি কেন ওষুধ খাবেন? ওষুধের কিন্তু একটা সাইড এফেক্ট আছে, কিন্তু খাবারের কোনো সাইড এফেক্ট নাই। খাবার খায় মানুষ সুস্থ থাকার জন্য, আর ওষুধ খায় হচ্ছে রোগ থেকে বাঁচার জন্য। তো ডায়াবেটিস, গ্যাস্ট্রিকটা আপনার কোনো রোগ না। গ্যাস্ট্রিক যদি আপনি শুধু আপনার খাবারটা ঠিক মতো খান, সঠিক খাবার খান, তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের মতো রোগটা চলে যাবে। যদি আপনি এটাকে বোঝাতে সক্ষম হন, তাহলে ইনশাল্লাহ সেই ব্যক্তি আপনার কাছ থেকে কফিও নেবে, সে ব্যক্তি মরিন জুস নেবে। এটা জাস্ট উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বললাম। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট ক্ষেত্রে আপনি যার কাছে প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছেন, সেই ব্যক্তিকে আপনাকে বোঝাতে সক্ষম হতে হবে যে এই প্রোডাক্টটা আপনার কেন প্রয়োজন। আপনি যদি তার কেনটা, তার মনের প্রশ্নটা যদি আপনি বুঝতে পারেন, এবং মনের প্রশ্নটা যদি আপনি তার ব্যাখ্যা করে তার উত্তরটা দিতে পারেন, ইনশাল্লাহ সে আপনার কাছে প্রোডাক্ট নেবেই নেবে। সে কখনো আপনার কাছে বলবে না যে আমি প্রোডাক্ট নেব না। যেমন বরফের দেশে ফ্রিজ বিক্রি করার জন্য তাদেরকে বোঝানো হয়েছে যে এই ফ্রিজের ভিতরে আপনি যদি তরল জাতীয় খাবার রাখেন, তাহলে আপনার আর গরম করা লাগবে না, আপনি অনায়াসে এই খাবারটা খেতে পারবেন। আপনার খাবারটা বারবার গরম করার কারণে খাবারের অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে না। আপনি ওষুধ তো আর গরম করে খেতে পারবেন না। তাহলে ওষুধটা কিভাবে খাবেন আপনি? যদি ফ্রিজের ভিতরে রাখেন, তাহলে ওটা আপনার বরফ জমবে না, কিন্তু বাইরে রাখলে আপনার বরফ জমে যাবে। ফ্রিজে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। সেম সিস্টেম মনে করেন যে আমাদের শুধুমাত্র মানুষের প্রয়োজনটা বোঝাতে হবে। যদি আপনি প্রয়োজন বোঝাতে পারেন, আপনি হবেন সেরা মার্কেটার, আপনি হবেন আগামী 6 মাসের ভিতরে ডায়মন্ড। যদি আপনি প্রয়োজন না বুঝতে পারেন এবং নিজের প্রয়োজন না বুঝতে পারেন, তাহলে আপনার দ্বারাই ডিএক্সএন বিজনেস হবে না, আপনি মার্কেটিং করতে পারবেন না, মার্কেটিং জগতে আপনি একজন ফেলার হয়ে যাবেন। আর যদি এগুলো বুঝতে পারেন এবং নিজে বোঝেন, তাহলে মার্কেটিং জগতে আপনি হবেন মাস্টার। তা আমরা এখানে যারা আছি, সকলে আমরা মার্কেটিং জগতে মাস্টার হতে চাই। আমরা মার্কেটিং জগতে কেউ ফেলার হতে চাইনি। সবাই যদি বেচতে পারে, ভাই আমি আপনি কেন বেচতে পারবো না? শুধু আমাদের গরদানের উপরেরটা কাজে লাগাবো, আমরা গরদানের নিচে কাজে লাগবো না। গরদানের নিচে আমরা সবসময় মনে করেন যে রিল্যাক্স চেয়ারে পরে বসে থাকবো, আরামসে ঘুরবো ফেরবো, আরামায়েশ করবো, আর গরদানের উপরটাকে একটু কাজে খাটাবো, যে মানুষের ব্রেনের ভিতরে কি আছে ওইটা আমরা ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে এসে আমরা কাজ করবো, ব্যাস আর কিচ্ছু না। সহজ একটা অপশন। শুধু মানুষের ব্রেনটাকে পড়েন, মানুষ কি চাচ্ছে সেটা বোঝেন, মানুষ কি চাচ্ছে ওইটা বোঝেন, তাহলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন না। মার্কেট মানে বুদ্ধি, এখানে বুদ্ধির খেলা। এখানে শারীরিক কোনো পরিশ্রম না, শুধু বুদ্ধি খাটান, আপনার মার্কেট তৈরি হয়ে যাবে। কিচ্ছু না, শুধু বুদ্ধি খাটান। আর মনের ভিতরে সাহস রাখতে হবে আপনার, যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমার প্রোডাক্ট মানুষ নেবে, আমার প্রোডাক্ট মানুষ নেবে। কারণ মানুষ যদি নাই নিত, তাহলে ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট বানায় সেই 1993 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রোডাক্ট নিয়ে মার্কেটে মার্কেটিং করতে হতো না। কেউ না কেউ কিনছে, কিন্তু কে কিনছে, কোন ধরনের লোক কিনতেছে, আমাদেরকে তাদেরকে চয়েস করে করে তাদের কাছে আমার যেতে হবে। সবাই ডিএক্সএন এর প্রোডাক্ট কিনবে না। যে ব্যক্তি বলে যে ভাই সাবান একটা হলি হলো, ওই এ সাবান আর ও সাবান কি, আমার দেওয়া আমি গায়ে একটু মাখলি হলো, ওই ব্যক্তির কাছে আপনি কখনো ডিএক্সএন সাবান বেচতে পারবেন না। ওই ব্যক্তির কাছে ডিএক্সএন এর সামান না, ওই ব্যক্তির কাছে যদি লাক্স সামানও নিয়ে যান আপনি, তাও বেচতে পারবেন না। আরে ভাই হোলি হলো, 20 টাকা দেবে সামান, একটা হোলি হলো, এর থেকে কম দামে সামান হলি হলো, আমার দেও দিন একটা, শুধু গা ডলবো একটু, স্যান করবো, গা ডলবো, তো অত অত আবার কি। কিন্তু যে ব্যক্তি বোঝে যে হ্যাঁ আমার জীবনের ভ্যালু কি, আমার শরীরের ভ্যালু কি, আমি যদি অসুস্থ হই তাহলে কতটা ক্ষতিগ্রস্ত হব আমি নিজে এবং আমার পরিবার, ওই ব্যক্তির কাছে আপনি প্রোডাক্ট বেচতে পারবেন। কারণ সেই ব্যক্তি সচেতন, সেই ব্যক্তি তার পরিবারের জন্য কিছু করতে চায়, নিজের জন্য কিছু করতে চায়, নিজে সুস্থ থাকতে চায়, পরিবারের লোকের সুস্থ থাকতে চায়। এরকম কিছু কিছু পার্সন আমাদের খুঁজে বের করতে হবে। সবাই আপনার কাছে আসবে না, কিছু লোক আপনার কাছে আসবে। ওই কিছু লোক হলেই মনে করেন যে আপনার কিছু সংখ্যক লোক হলেই আপনি সাকসেস। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কার কি জিনিস প্রয়োজন, ওই প্রয়োজন বুঝে তার প্রয়োজন হয়ে তার কাছে প্রোডাক্টগুলো সেল দিতে হবে। তো যাক, আজকে এই গল্প পর্যন্ত কি শেষ করে দিচ্ছি আমরা, কারণ যেহেতু রাত 10টা বেজেছে বাংলাদেশে। তো আগামী দিন হয়তো অন্য কোনো একজন স্পিকার নিয়ে আমরা কথা বলবো। তো যদি মাহবুব ভাই কোনো ফিডব্যাক নিচ্ছেন, কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন নিতে পারেন। আমরা 10-15 মিনিট, আগামী 10-15 মিনিট আমরা সাথে থাকবো। এরপরে মনে করেন যে আমরা মিটিংটা শেষ করে দেবো। শেষ করে দেওয়ার পরে কি করবো? মিটিং শেষ করে দিয়ে কি আমরা সবাই ঘুমোতে যাবো? না, কখনোই না। মিটিং শেষ করে দেওয়ার পরে আমাদের যে টিম মেম্বার আছে, যাদের সাথে আমরা বিজনেস করতেছি, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, এখনই মিটিং শেষ করার সাথে সাথে 3জন ব্যক্তিকে ফোন দেবেন আপনি, যাদেরকে আপনি শুভাকাঙ্ক্ষী মনে করেন, যাদের 3জনের মারফতে আপনি স্টার রুবি হতে চান, যাদের 3জনের মারফতে আপনি ডায়মন্ড হতে চান।
তিনজন ব্যক্তিকে ফোন দেন। ফোন দিয়ে জিজ্ঞেস করেন, ভাই আপা আপনি কেমন আছেন, আপনার শারীরিক স্বাস্থ্য কেমন আছে, আপনি কি ভালো আছেন না সুস্থ আছেন না অসুস্থ আছেন, তার পরিবারের খোঁজখবর নেন। খোঁজখবর নিলেই দেখবেন তিনজনের ভিতরে একজন আপনার রুগী বেড়ে গেছে। ওই ব্যক্তির বিভিন্ন ধরনের প্রোডাক্ট লাগবে, ওই ব্যক্তি আপনার বলবে ভাই আমাকে এই প্রোডাক্টটা দেন, কালকে আপনার একটা অর্ডার তৈরি হয়ে যাবে। আর যদি না করেন, আপনি যদি মিটিং শেষ করে ঘুমিয়ে যান, তাহলে আপনার বিজনেস হবে ঘুমিয়ে যাবে। এই জন্য মিটিং শেষ করার সাথে সাথে যে কোনো তিনজন ব্যক্তিকে ফোন দেন যারা কিনা আপনার শুভাকাঙ্ক্ষী। ইনশাল্লাহ দেখবেন আগামীকালকে রেজাল্ট পাবেন। আপনি নামক ব্যক্তিরা কালকে এসে বলবেন যে ভাই আমি কালকে আপনার কথা শুনে মিটিং শেষে ফোন দেওয়ার পর পর, হ্যাঁ তিনজনে ফোন দিছি, একজন আমার কাছে বলেছে ব্ল্যাক কফি লাগবে, একজন বলেছে স্পাইরুলিনা লাগবে, একজন বলেছে মরিন জুস লাগবে। ভাই আমার তো সেল শুরু হয়ে গেছে। তো সেল শুরু হবে আপনি মুখ খুললে, আপনি যদি মুখ না খোলেন আপনার পকেট ভরবে না কখনো, যদি মুখ খোলেন আপনার পকেট ভরবে। তো ধন্যবাদ সকলকে। যে মাহবুব ভাই কন্টিনিউ করেন, আমি একটু 5 মিনিট একটু রেস্ট নিই। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বিশেষ করে লিডারের কথাগুলো শুনছিলেন। যশোর স্টকিস পয়েন্টের পক্ষ থেকে